আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার অঞ্চলে জরিপ চলতেছে কিনা আপনি কিভাবে জানবেন? আপনার জমির যে দলিলপত্র সেই অনুযায়ী খতিয়ানটা সৃষ্টি হচ্ছে কিনা আপনি কিভাবে জানবেন? তো আজকের ভিডিওতে আমরা এ টু জেড আপনাদের সামনে একটা জরিপ কাজ কিভাবে চলে, জরিপের কোন কোন স্তরে আপনার যদি জমির সমস্যা হয় আপনি সেটা ঠিক করতে পারবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা মোটামুটি 15 মিনিটের মতো হবে। আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন। সর্বপ্রথম কথা হচ্ছে, যেই অঞ্চলে বা যেই মৌজাগুলোতে কি করা হবে, জরিপ করা হবে, সেই ক্ষেত্রে সেখানে বিজ্ঞপ্তি প্রচার করা হয়, পোস্টারিং করা হয়, মাইকিং করা হয়, সেখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসিল্যান্ড অফিসে গেলে পাবেন, উপজেলা সেটেলমেন্ট অফিসের সামনেও দেওয়া থাকে। তার মানে গোপনে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জরিপ হয় না। তো এই জন্য দুইটা আইন ব্যবহার করা, একটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 144 ধারা, আর একটা হচ্ছে আমাদের সার্ভে অ্যাক্টের 3 ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে 5 ধারার অধীনে তারা নোটিশটা ইস্যু করেন। এরপরে চলে আসি ট্রাভার্স সিস্টেম। সেটা হচ্ছে নর্মালি কি করা হয়, একটা মৌজার মধ্যে যদি 33% বেশি জমির শ্রেণী পরিবর্তন হয়ে যায় তখন তারা নতুন করে ট্রাভার্সগুলো অর্থাৎ বিভিন্ন স্টেশন মৌজার সীমানা নির্ধারণ করে নতুন করে P70 যে শিট আছে, এক প্রকারের শিট, সেই শিটের মাধ্যমে জরিপ কাজ করে। আর যদি 33%-এর কমে শ্রেণী পরিবর্তিত হয় তাহলে তারা ওই যে পূর্ববর্তী যে জরিপটা আছে ব্লু প্রিন্টের শিটের উপর ওই জরিপগুলা করে। এটা হচ্ছে মূল জিনিস। তাহলে আপনার অঞ্চলে আপনি জিজ্ঞেস করবেন যে ট্রাভার্সটা নতুন করে হচ্ছে না পুরাতনটার উপরই করে দেওয়া হচ্ছে। এই স্তরে আপনার তেমন কোনো কাজ নেই, আপনার দলিলপত্র সংগ্রহ রাখবেন, এগুলোই হচ্ছে কথা। আর ট্রাভার্স স্টোনের জন্য আমাদের 1957 সালের আমাদের টেকনিক্যাল রুলস আছে, এবং 1935 সালের সার্ভে এবং সেটেলমেন্ট যে রুলস আছে তার অধীনে বিভিন্ন প্রকার রুলস আছে, এই অধীনে কার্যগুলো হয়। তাহলে টেকনিক্যাল রুল 1957, সার্ভে এবং সেটেলমেন্ট অ্যাক্ট 1935। এরপরে যদি ডিজিটাল জরিপ করা হয়, যখন আমরা বারবার দেখতেছি যে ডিজিটাল জরিপ, তাহলে ডিজিটাল জরিপের জন্য সরকার ডিজিটালি ম্যানুয়াল জারি করবে। সেটা ড্রোন দিয়ে হোক, এরোপ্লেনে হোক, স্যাটেলাইটে হোক, সেটা সরকার কি করবে, তার একটা রূপরেখা জারি করবে। এখন আসি কিস্তোয়ার। এই কিস্তোয়ারে যেটা করে, নর্মালি প্রতিটা জরিপ কাজে 3জন আমিন থাকেন। একজন হচ্ছেন যে সর্দার আমিন, আরেকজন বদর আমিন, আরেকজন হচ্ছে চেইনম্যান। এই স্তরে আমিনদল প্রতি খণ্ড জমি পরিমাপ করে মৌজার নকশা অঙ্কনের মাধ্যমে কিস্তোয়ার বা ব্লু প্রিন্টের বদরের মাধ্যমে সংশোধন করেন। প্রতি খণ্ড জমিটা বাস্তব গিয়ে মাপেন। পুরাতনটার উপরে যদি করেন, আগে পুরাতনটা দেখেন, বাস্তবতা দেখেন, নতুন কোন কোন মালিক আছে সে অনুযায়ী তারা কাজটা করেন। কিস্তোয়ার মানে সর্বজমির মাঠে গিয়ে বাস্তবে জমিটা তারা মাপেন। এজন্য আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের অধীনে যে বিধিমালা আছে তার 27-এর এই বিধি ব্যবহার করা হয়, এবং সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল এবং টেকনিক্যাল রুলস ব্যবহার করা হয়। এরপরে যে ধাপ সেটা হচ্ছে খানাপুরি। তো খানাপুরি বলতেই মনে হচ্ছে যে কিছু খাবেন, তো আসলে আমিনরা আপনাদেরকে খাওয়ায়। এটা হচ্ছে ওই যে নকশাটা তারা করলো সেটার মধ্যে তারা নাম্বারিংটা করে দেয়, মৌজার দাগ নাম্বার দিয়ে দেয়। তো এই যে মৌজার দাগ নাম্বার দিয়ে দেয় এবং আপনার যে মালিকের দলিলপত্র রেকর্ডপত্র আছে যাচাই করে মালিকের নাম ঠিকানা তথ্য খতিয়ানে লিপিবদ্ধ করেন, অর্থাৎ খানাপুরি করেন। তার মানে তারা আগে তো বাস্তবে গিয়ে তাদের নকশাটা তৈরি করলো, এখন ওই নকশা মোতাবেক কারা কারা মালিক আপনি দলিলপত্র নিয়ে আপনাদের নামগুলা দিয়ে দিয়ে এন্ট্রি করে করে তারা কি করতেছে, পৃথক পৃথক খতিয়ানের সৃষ্টি করতেছে। এই স্তরে আপনার কাজ, আপনি কি করবেন, তাদেরকে অবশ্যই আপনার দলিলপত্র দেখাবেন। তো এটার জন্য প্রজাস্বত্ব বিধিমালার 26 এবং টেকনিক্যাল রুলস ব্যবহৃত হয় 1957 সালে। এরপরে আসে বুজরত, অর্থাৎ ওই একটা খসড়া খতিয়ান আপনার হাতে তারা দিয়ে দেন যে এই নেন আপনার খতিয়ান। তো এই স্তরে হচ্ছে আপনার কাজ, যদি খতিয়ানটা হাতে পাওয়ার পরে আপনি দেখেন যে আপনার জমি কম এসেছে বা সাবেক এবং বর্তমান যে দুইটা দাগ তারা দিয়েছে এই দাগগুলো যদি নকশা একটু বুঝেন, নকশাটা তাদেরকে বলবেন, প্রয়োজন আপনি পুরাতন যে নকশাটা আছে এটা সংগ্রহে রাখবেন বা তাদের কাছ থেকে নেবেন, ফটোকপি করবেন, নতুন নকশাটা ফটোকপি করবেন মোবাইল দিয়ে নিয়ে, সেটার উপর একটার উপর আরেকটা যাচাই করে দেখবেন যে পুরাতন যে আপনার দখল সেই বরাবর নতুন যে দখলটা দিচ্ছে কিনা, আর দিলে দাগগুলা ঠিক আছে কিনা, প্রজাস্বত্ব বিধিমালা 27 বিধি মোতাবেক কাগজগুলো করে। যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে একটা ডিসপিউট ফর্ম আছে, কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, সেটাতে আবেদন করলে আমিনরা আপনার এটা ঠিক করে দিবে। এটা মাঠ পর্যায়ে। এখন চলে আসি আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে তসদিক বা অ্যাটেস্টেশন। তো এটা তো আমিনরা করলো, এখন আপনার এই দলিলপত্র একজন যে রাজস্ব অফিসার অর্থাৎ যার দায়িত্বে থাকে জেলা উপসহকারী সেটেলমেন্ট অফিসার, উনি আপনার যাবতীয় কাজগুলো দেখে, আপনার দলিলপত্র দেখে, আপনার যে খসড়া খতিয়ানটা দেখে প্রজাস্বত্ব বিধিমালার 28 বিধি মোতাবেক উনি কি করেন,
এই জমিগুলো আপনার এটা দেখে তসদিক করে দেন। এবং যদি ডিসপিউট আপনার যদি মনে হয় যে এইখানে কোনো প্রকার ভুল হয়েছে, সংশোধন করা প্রয়োজন, সেখানে মৌখিকভাবে উনি বললেও কিছুটা সংশোধন করে দিতে পারেন। তবে সবচেয়ে মাঠ পর্যায়ে প্রথমে হচ্ছে আমাদের কি এই বুঝগত অবস্থায় আপনি ডিসপিউট ফর্ম দিয়ে ঠিক করবেন। আর তসদিক পর্যায়ে অ্যাটেস্টেশন পর্যায়েও নর্মালি যদিও নিয়ম না থাকে, সেক্ষেত্রে হচ্ছে অ্যাটেস্টেশন পর্যায়েও যদি আপনার ভুলভ্রান্তি ধরা পড়ে আপনি সেটা ঠিক করতে পারবেন। এখন অ্যাটেস্টেশন হয়ে যাওয়ার পরে আপনার আপত্তি বা অ্যাটেস্টেশন করার সময় আপনি জানতে পারলেন এই আপত্তিগুলো আছে, তখন আপনি কি করবেন? তো আপনি একটু পরে দেখাবো। তো তার আগে এখানে যেটা হচ্ছে যে সরকার এই অ্যাটেস্টেড যে কপিগুলা এগুলা দিয়ে একটা ডিপি প্রকাশ করে, ড্রাফট পাবলিকেশন প্রকাশ করে বই আকারে। সেখানে প্রজাস্বত্ব বিধিমালার 29 বিধি মোতাবেক এই কাজগুলো করা হয়। 30 দিন তারা সবার জন্য উন্মুক্ত রাখে যে এইটা হচ্ছে ফাইনালি ড্রাফট, পরবর্তীতে এটা প্রিন্টে যাবে এই রকম। এখন আপনার যদি মনে হয় যে এখানে আপনার ডিসপিউট আছে, তাহলে 10 টাকার সরকার নির্ধারিত কোর্ট ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। জাস্ট নির্দিষ্ট একটা ফর্ম আছে যে আপনার কি কি আপত্তিটা বা কোন কার কাছ থেকে আপনি জমিটা পাবেন। এরপরে সেটার উপর ভিত্তি করে শুনানি হবে, আপনার আপত্তি শুনানি হবে। 30 বিধিমালার শুনানি, আমরা নর্মালি 30 ধারা বলি, নর্মালি হবে কি 30 বিধির শুনানি। তো সেক্ষেত্রে আপনি আপনার দলিলপত্র অপর পক্ষকে নোটিশ করা হবে, তার দলিলপত্র প্রয়োজনে বদর আমিনের মাধ্যমে সম্পত্তি বিভক্ত করা হবে, বাস্তবে সরেজমিনে একবার পরিদর্শন করা হবে। এরপরেও সংক্ষুব্ধ হলে আপনি আপিল শুনানি করতে পারবেন, 31 ধারা আপনি আপিল করতে পারবেন। বাস্তবে এই পর্যন্তই আপনার কাজ শেষ, এরপরে কাজটা তাদের। এখন এই ধাপগুলাতে বাস্তবে আপনি যেই সমস্যাটা ভুগবেন, হয়তো আপনার কাছে যে খতিয়ানটা আছে সেখানে জমি ঠিক আছে, কিন্তু পুরাতন দাগও ঠিক আছে, হালদাগ যেগুলো দিয়েছে আপনি চিনেন না দাগটা কোথায়। তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে যেই নতুন নকশাটা তারা তৈরি করতেছে, খসড়া নকশাটা, তাদের কাছ থেকে ট্রেসিং পেপারে ট্রেসিং করে নেবেন আপনার দাগগুলা। প্রয়োজনে কিছু টাকা পয়সা দিয়ে হলেও ট্রেসিংটা করে নেবেন, কারণ মূল নকশা তো আপনি গেজেট হইলে পাবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি পুরাতন এইখানে দখলে আছেন, নতুন দাগে আপনাকে এইখানে দখলে দেওয়া হয়েছে, বা পুরাতন দাগটা অনেক বড় এরকম দাগ। এখন সামনের দিকে জমিটা হয়তো আপনার যে ভাই চালাক সে রেকর্ড করে নিয়ে গেছে, আপনাকে পিছনের দিকে দিছে। তো এই জন্য এগুলো এখানে ঠিক করে নেবেন বা একজনের সার্ভেয়ারের সহায়তা নিবেন, উনি আপনাকে কাজটা করে দিবে। তাহলে একটা ডিসপিউট ফর্ম করে, একটা আপত্তি দাখিল করে, একটা আপিল পর্যায়ে। এরপরে যেটা হচ্ছে যে তারা যে কাজটা করবে, চূড়ান্ত জাহাজ দিবে, অর্থাৎ যত প্রকার আপিল আপত্তি যা কিছু ছিল, নকশার যত প্রকার করণিক ভুল গাণিতিক ভুল সমস্ত কিছু তারা যাচাই বাছাই করে চূড়ান্ত জাহাজ দেওয়া শুরু করবে। এখন এই চূড়ান্ত জাহাজ দেওয়ার আগে ফাইনাল প্রকাশনার মধ্যে যদি কোনো প্রকারভাবে কোনো প্রতারণার মাধ্যমে কোনো এন্ট্রি হয়, তাহলে 42 বিধি বলে একটা বিধি আছে, 42-এর ক এবং 42-এর খ, সে ধারার অধীনে সেটেলমেন্ট অফিসার নিজে থেকে ঠিক করতে পারে, কোনো পক্ষকে আবেদন করার সুযোগ নেই। তবে বর্তমানে দেখা যায় যে পক্ষ আবেদন করতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখবেন যে 30 ধারা 31 ধারা সবই ঠিক ছিল, হঠাৎ করে দেখা গেলো পরবর্তীতে সেখানে চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি কোনোভাবে জানতে পারেন বর্তমানে অনলাইনে আসতে, তাহলে 42-এর ক এবং 42-এর খ বিধি মোতাবেক দরখাস্ত দিয়ে সেটা ঠিক করতে পারবেন। তো চূড়ান্ত জাহাজের জন্য 32 বিধিমালা অনুসরণ করা হয়। এরপরে চূড়ান্ত প্রকাশনা, অর্থাৎ ফাইনালি সেটা প্রিন্টে চলে যায় 33 বিধি মোতাবেক। তো প্রিন্টে যখন আপনার খতিয়ান এবং নকশাগুলা যায়, প্রিন্ট করে আসার পরে সেটা আপনি 100 টাকার মাধ্যমে খতিয়ান এবং 500 টাকার মাধ্যমে আপনি নকশাটা সংগ্রহ করতে পারবেন। আর এই নকশাটা সবচেয়ে ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, এটা সেখান থেকে সংগ্রহ রাখার চেষ্টা করবেন। 30 দিন পর্যন্ত ওপেন থাকে, তো নর্মালি এর চাইতে বেশিও থাকে। এখন যদি ফাইনাল পর্চা হাতে পাওয়ার পর আপনার মনে হয় যে এখনও কিন্তু গেজেট হয়নি, ফাইনাল পর্চাটা আসছে, তো এখন যদি মনে হয় যে এখানেও ভুলভ্রান্তি হয়েছে, করণিক ভুল হয়েছে অথবা প্রতারণা হয়েছে, তাহলে দুই রকমের জিনিস। যদি আপনার সেক্ষেত্রে নকশায় যদি ভুল হয়, তাহলে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়ালের 537 বিধি মোতাবেক আবেদন করবেন যে নকশায় কি ভুল আছে। আরেকটা কথা হচ্ছে, যদি আপনার খতিয়ানে প্রতারণামূলক এন্ট্রি ঘটে 533, অর্থাৎ একজনের নাম ছিল না, আপনার খতিয়ানে তার নাম চলে আসছে, জমি আপনার ছিল, আরেকজন কেটে নিয়ে গেছে হঠাৎ করে, তাহলে 533-এর অধীনে প্রতারণামূলক সেটা সংশোধন করার জন্য। আর 534-এর অধীনে যদি করণিক ভুল গাণিতিক ভুল হয়, তাহলে সেগুলো সংশোধনের দরখাস্তটা দিতে পারবেন। তো এগুলা নিষ্পত্তি করার পরে তখন সরকার কি করে, সেটা গেজেট প্রকাশ করে দেয় যে এই মৌজাটা গেজেট করা হইল, মানে হচ্ছে এখন থেকে এই নতুন খতিয়ান অনুযায়ী খাজনাটা নেওয়া হবে। এই জিনিসটা মনে রাখবেন।
আর এইটা গেজেট হওয়ার পরে যদি আপনি কি দেখেন যে আপনার ভুলভ্রান্তি আছে বা জমিটা অন্যজন নিয়ে গেছে, তখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এলএসটি মামলা করতে হয়। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি 1 বছরের মধ্যে আর অতিরিক্ত কারণ দেখিয়ে আরও 1 বছর সময় পান। 2 বছরের মধ্যে আপনি এটা সংশোধনের মামলা করতে পারবেন। যদি এখানেও সংক্ষিপ্ত হন, তখন আপনি ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল আপনার ওই জেলায় গঠিত হয়, সেখানে আপনি পরবর্তী মোটামুটি তারা সময় দিয়েছে 6 মাস, প্রথমে 3 মাস, অতিরিক্ত কারণ দেখিয়ে 3 মাস। এই 6 মাসের মধ্যে আবেদন করে আপিল শুনানি করতে পারবেন। আর আপিল আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। এখন যদি আপিল আদালতও আপনি হেরে যান, সেক্ষেত্রে আপনারা নর্মাল কোনো পদ্ধতিতে যেতে পারবেন না। এক্ষেত্রে তখন সেটা আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় আদালতে আপনি আপনার মালিকানা প্রমাণ করে ঘোষণা চাইবেন যে ওই খতিয়ানটা আপনার উপর কার্যকর না। তো এইটা হচ্ছে আমাদের যে জরিপ কাজ আছে, জরিপ কাজের আমাদের স্তরভিত্তিক আলোচনা। তো তাহলে এতক্ষণে আপনারা অবশ্যই বুঝলেন। আপনি যদি স্তরগুলা বুঝেন, যে টেকনিকটা আমরা বলে দিলাম, স্তরটা আপনাকে বুঝতে হবে। প্রথমেই আপনার কাছে যখন সরেজমিনে হাতের মধ্যে যখন আপনি আগে বুঝেন আর না বুঝেন, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আপনার বর্তমান যে জমিগুলো আছে সীমানা ঠিক করে রাখবেন, দলিলপত্র সংগ্রহে রাখবেন। নকশাটা এবং সাথে আপনার খতিয়ানটা হাতে পাওয়ার পরে নিজে যদি ভালো বুঝেন ভালো, আর না হলে একজন সার্ভেয়ারের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আমার এটা হচ্ছে পুরাতন দাগ, এই হচ্ছে আমার সম্পত্তির দখল, নতুন দাগ কত, আর ওই দাগ মোতাবেক আমার দখলটা হয়েছে কিনা। যদি সার্ভেয়ার বলে ওকে, তাহলে ওকে, অথবা তার কাছ থেকেও ট্রেসিং করে নেবেন। আর আপনি নিজে চাইলে কি করবেন, পুরাতন নকশাটার উপরে ট্রেসিং পেপারে নতুন নকশাটা, আপনার যে যে দাগগুলা, সেই দাগগুলো আপনি ট্রেসিং পেপারে ট্রেস করে আপনার দাগের উপর রেখে আপনি দেখতে পারবেন। যদি দেখেন যে আপনার দাগের জমি অন্য দাগে গিয়েছে, মাঠ পর্যায়ে বদর করে নেবেন। আর যদি সেটা দেখা যায় যে বদর করা সম্ভব না হয়, তাহলে ওই দাগ থেকে আপনার খতিয়ানে তুলে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর সেখানে ডিসপিউটের জন্য আপনি একটা দরখাস্ত দিলেই চলে, কোনো টাকা পয়সা লাগে না। তসদিক পর্যায়ে আপনার দলিলপত্র দেখে অ্যাটেস্টেশন তারা করে দিবে, এরপরে ডিপি প্রকাশ হবে। ওই ডিপিতে যদি দেখেন আপনার সম্পত্তি অন্য কেউ কেটে নিয়েছে, অথবা আপনার সম্পত্তি কম রেকর্ড হয়েছে, আপত্তি জানাবেন 30 বিধিতে। এরপরে 31 বিধিতে যদি আপনি সংক্ষুব্ধ হন, আপিল দায়ের করবেন। এরপরেও সুযোগ আসতে যদি কোনো প্রকার প্রতারণামূলক এন্ট্রি বা করণিক গাণিতিক ভুল হয় 42 বিধি মোতাবেক, এরপরে তারা চূড়ান্ত জাহাজ দিয়ে সেটা ফাইনালি প্রকাশ করবে। প্রকাশের পরেও যদি দেখেন প্রতারণামূলক হয়েছে, তাহলে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়ালের 533, আর যদি দেখেন করণিক বা গাণিতিক ভুল হয়েছে, তাহলে 534, আর যদি নকশায় ভুল থাকে, তাহলে এই যে আমরা 537 যেটা বললাম, এই ধারার অধীনে আবেদনটা করবেন। আর এর পরবর্তীতে যখন আপনার এই গেজেটটা জারি হয়ে যাবে, তখন 1 বছরের মধ্যে মামলা দায়ের করবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, অতিরিক্ত আরও 1 বছর সময় পাবেন কারণ দেখাইতে পারলে। এরপরে আপিল করতে পারবেন 3 মাসে, আরও কারণ দেখাইলে আরও 3 মাস সময় পাবেন। আর এরপরেও যদি আপনার জমি আপনার নামে রেকর্ড না হয়, দেওয়ানি আদালতে ওই খতিয়ানটা আপনার উপর বাধ্যকর নয় বলে আপনি ঘোষণামূলক মামলা করবেন। আর এর পাশাপাশি পরবর্তীতেও যদি কোনো প্রকার করণিক গাণিতিক ভুল দেখা দেয়, এসিলেন বরাবর আপনি ওই করণিক ভুল গাণিতিক ভুলগুলো সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। তবে জমির পরিমাণ কম বেশি এসিলেন সাহেব কিন্তু করতে পারবেন না। তো এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রচলিত ভূমি জরিপের ধাপগুলো। তো আমরা অতি শীঘ্রই আপনাদের জন্য জাস্ট মাত্র 599 টাকায় এই যে বেসিক নলেজ, যেটা একটা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে, দলিল, খতিয়ান, নকশা, এটা ছাড়া কোন কোন ভূমি অফিসে কী জিনিসগুলো হয়, এইগুলোর উপর মোটামুটি 1 সপ্তাহের জন্য আপনাদের উপর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। টাকার পরিমাণটা আমরা সীমিত রেখেছি। অনেকেই জানতে তো চান, নানা প্রকার সমস্যা নিয়ে সরাসরি প্রশ্ন করতে চান, কিন্তু আমাদের সাক্ষাৎকারটা পান না। তো ওই কোর্সগুলো আমরা রাত 9টায় নিব, যাতে আপনি সুযোগ পান এবং আপনি প্রশ্ন করতে পারেন, জানতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।